ধরুন যখন কোনো ইঞ্জিনিয়ারিং সমস্যা বা কোনো ভাঙা হাড় নিয়ে কথা হয় তখন কিন্তু ব্যাপারটা বেশ স্পষ্ট থাকে। মানে এক্স রে করা হলো আর ডাক্তার একটা দাগ দেখিয়ে বললেন যে এই তো এখানে হাড় ভেঙেছে। একদম সাদা-কালো একটা ব্যাপার, তাই না? হয় ভেঙেছে, নয়তো ভাঙেনি। ঠিক। কিন্তু আজকের এই গভীর আলোচনায় আমরা যেসব গবেষণা প্রবন্ধ বা মনস্তাত্ত্বিক নোটস ঘাটাঘাটি করছি, মানে মানুষের রোম্যান্টিক সম্পর্ক আর সঙ্গী নির্বাচনের জগতে যখন আমরা ঢুকছি, তখন মনে হচ্ছে ওই এক্স-রে মেশিনটাই যেন পুরোপুরি নষ্ট। হ্যাঁ, নষ্ট মনে হয় স্বাভাবিক, কারণ আমাদের আজকের লক্ষ্য হলো একটা খুব জটিল বিতর্কের উত্তর খোঁজা। মানুষ কি তার জীবনসঙ্গী সচেতনভাবে বেছে নেয়, যাকে আমরা এজেন্সি বলছি, নাকি অবচেতনভাবে? অবচেতনভাবে ওই ছোটবেলার কোনো প্রি ইনস্টলড প্রোগ্রাম বারবার রিপিট করে, তাই তো? যাকে ইমপ্রিন্টিং বলা হয়। একদম ঠিক ধরেছেন। তো এই উত্তরটা খুঁজতে গেলে আমাদের মস্তিষ্কের দুটো একেবারে ভিন্ন রূপকে বুঝতে হবে। একদিকে মস্তিষ্ক হলো একটা ডেটা নির্ভর সিদ্ধান্ত গ্রহণকারী, আর অন্যদিকে সে কিন্তু একটা প্যাটার্ন ম্যাচিং মেশিনও। প্যাটার্ন ম্যাচিং মেশিন মানে ওই স্মৃতির ব্যাপারটা। হ্যাঁ, যখন আমরা আবেগের বশে প্রেমে পড়ি তখন মূলত আমাদের মস্তিষ্কের আদিম অংশ মানে লিম্বিক সিস্টেম কাজ করে। এটাই আমাদের আবেগ আর স্মৃতির মূল কেন্দ্র। আমাদের আশেপাশেই তো এমন অনেক মানুষ দেখা যায় যারা বারবার একই ধরনের ভুল মানুষের প্রেমে পড়ে। আমি নোটসগুলো ঘাঁটতে গিয়ে দেখলাম শৈশবে পরিবার থেকে আমরা কেমন সাড়া পেয়েছি সেটাই নাকি ভবিষ্যতের সব সম্পর্কের একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দেয়। ঠিক তাই, যাদের শৈশব নিরাপদ বা সুরক্ষিত ছিল তারা বড় হয়ে এমন সঙ্গী খোঁজে যারা তাদের স্থিতিশীলতা দেবে। কিন্তু যাদের শৈশবে ভালোবাসার অভাব ছিল বা খুব অস্থিরশীল একটা পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাদের গল্পটা তো সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, কারণ তাদের মস্তিষ্ক ছোটবেলা থেকেই ওই উচ্চ মানসিক চাপ বা অনিশ্চয়তার সাথে ভালোবাসাকে এক করে ফেলতে শেখে। ধরুন, যখন কোনো শিশু দেখে যে ভালোবাসা পাওয়ার জন্য তাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে বা ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। ও আচ্ছা, তখন তার মস্তিষ্কে স্ট্রেস হরমোন বা কর্টিসলের সাথে ভালোবাসার একটা রাসায়নিক সংযোগ তৈরি হয়ে যায়। একদম তাই। ফলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন তারা এমন কারো দেখা পায় যে তাদের অবজ্ঞা করছে বা মানসিক চাপে রাখছে, তাদের মস্তিষ্ক সেই পরিচিত চাপের প্যাটার্নটাকেই ভালোবাসা হিসেবে ধরে নেয়। বাপরে, এটা তো খুব ভয়ঙ্কর। তার মানে মস্তিষ্ক মূলত শৈশবের পরিচিত সংঘাতের মাধ্যমে ব্যথার পূর্বাভাসের মধ্যে একটা অদ্ভুত স্বস্তি খোঁজে। এটা তো অনেকটা সেই পুরনো ভিডিও গেম খেলার মতো। ভিডিও গেম মানে কোন সেন্সে বলছেন? এই যে মানুষ বারবার একই লেভেলে হারছে জেনেও শুধুমাত্র পরিচিত মনে হওয়ার কারণে যে তার মিথ্যা আশায় গেমটা খেলে যায়, এই আশায় যে এবার অন্তত অতীতটাকে নতুন করে জেতা যাবে। চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। আর এই গেমের সবচেয়ে অদ্ভুত দিক হলো আমাদের মস্তিষ্ক অপরিচিত জয়ের চেয়ে পরিচিত হারকে অনেক বেশি নিরাপদ মনে করে। মানে পরিচিত কষ্টটাও অজানা সুখের চেয়ে ভালো। ঠিক। আমাদের জন্য ক্ষতিকর বা টক্সিক মানুষদের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করার পেছনে এটাই কিন্তু মূল কারণ। অবচেতনভাবেই আমরা এমন সঙ্গীর প্রতি ছুটে যাই যার মধ্যে আমাদের ছোটবেলার ওই অস্থিতিশীল পরিবেশের পরিচিত সংকেতগুলো লুকিয়ে আছে। কিন্তু ধরুন এই লুপ যদি এতই শক্তিশালী হয়, তবে এখান থেকে বেরোনোর উপায়টা কি? আমরা তো আর সারা জীবন অতীতের এই প্রোগ্রামিংয়ের দাস হয়ে থাকতে পারি না। না, তা কেন? আর এখানেই মস্তিষ্কের যুক্তি নির্ভর অংশ মানে প্রিফ্রন্টাল কোর্টেক্সের ভূমিকা চলে আসে। একে আমরা এজেন্সি বা সচেতন কর্তৃত্ব বলতে পারি। মানে আমরা চাইলে মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বা নিজেকে নতুন করে গড়ার যে ক্ষমতা, সেটা ব্যবহার করে এই লুপ ভাঙতে পারি। একদম। মস্তিষ্ককে রীতিমতো একটা ডেভেলপার মোডে নিয়ে যাওয়া সম্ভব। ডেভেলপার মোড, তার মানে লিম্বিক সিস্টেম যে হুট করে অন্ধ আবেগী সিদ্ধান্ত নিতে চায় তাকে যুক্তিনির্ভর মস্তিষ্ক দিয়ে ম্যানুয়ালি ওভাররাইড করা বা নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, ম্যানুয়াল ওভাররাইড। ক্ষতিকর প্যাটার্নগুলো বুঝতে পেরে সেগুলোতে ইচ্ছাকৃতভাবে ভেটো দেওয়া বা বাতিল করা। এখানকার একটা অত্যন্ত কার্যকর ধারণা হলো রোম্যান্টিক সম্পর্ককে একটা সচেতন আর বিশ্লেষণাত্মক মার্চার বা ব্যবসায়িক চুক্তির মতো বিবেচনা করা। ব্যবসায়িক চুক্তি? হ্যাঁ, যেখানে কেবল আবেগের পিছনে না ছুটে জীবনের লক্ষ্য, সামঞ্জস্য এবং একে অপরের জন্য উপযোগিতা যাচাই করা হয়। একটু দাঁড়ান, সম্পর্ককে কর্পোরেট মার্জারের মতো লাভ ক্ষতির বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গিতে দেখা,
এটা কি অতিরিক্ত যান্ত্রিক আর আবেগহীন হয়ে যায় না? মনে হচ্ছে যেন দুজন মানুষ বসে এক্সেল শিটে নিজেদের প্রেম মেলাচ্ছে। ব্যাপারটা কিন্তু আবেগকে পুরোপুরি মেরে ফেলা নয়। নিউরোপ্লাস্টিসিটির আসল ম্যাজিকটা এখানে। শুরুতে হয়তো যুক্তিনির্ভর সিদ্ধান্তগুলোকে একটু যান্ত্রিক মনে হতেই পারে, আচ্ছা। কিন্তু যখন কেউ সচেতনভাবে বারবার সেই ক্ষতিকর আবেগগুলোতে ভেটো দেয় আর একজন স্থিতিশীল সঙ্গীকে বেছে নেয়, তখন মস্তিষ্কের তারগুলো নতুন করে জোড়া লাগতে শুরু করে। ও, তার মানে সময়ের সাথে সাথে মস্তিষ্ক বুঝতে শেখে যে ভালোবাসা মানে সংগ্রাম বা মানসিক চাপ নয়। ঠিক তাই। তখন ওই সুস্থ সম্পর্কটাই তার কাছে স্বাভাবিক আর আবেগময় হয়ে ওঠে। প্রথম দেখায় যে তীব্র আকর্ষণ বা স্পার্ক অনুভব হয়, সেটা অনেক সময় ওই পুরনো টক্সিক প্যাটার্নের সিগন্যাল মাত্র। বুঝতে পেরেছি। অর্থাৎ মানুষের জীবনের প্রথমার্ধ সাধারণত ওই ডিফল্ট স্ক্রিপ্ট বা ফ্যাক্টরি সেটিং দ্বারা পরিচালিত হয়, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে আমরা চাইলে সচেতন পছন্দের মাধ্যমে নিজেদের রিক্যালিব্রেট বা নতুন করে সাজাতে পারি। একদম। বড় পরিসরে দেখলে এই প্যাটার্নগুলো চিনতে পারাই হলো সম্পর্কগুলোকে সুস্থ আর সুন্দর করার প্রথম পদক্ষেপ। চমৎকার। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। যদি আমাদের মস্তিষ্ক পরিচিত সংঘাত বা টক্সিক আচরণকেই তীব্র আকর্ষণ বা স্পার্ক বলে ভুল করে, তবে কি সত্যিকারের সুস্থ, নিরাপদ আর শান্ত সম্পর্কগুলো প্রাথমিকভাবে আমাদের কাছে পুরোপুরি বিরক্তিকর বা একঘেয়ে মনে হতে পারে? এটা কিন্তু সত্যিই ভেবে দেখার মতো একটা বিষয়।